মিটফোর্ডে ব্যবসায়ী হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে, জানালেন আইন উপদেষ্টা। এখন পর্যন্ত ৫ জন গ্রেপ্তার, বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ। সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা। দুর্নীতি মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ। জুলাই হত্যাকাণ্ডের বিচারের ধীর গতিতে হতাশ শহীদ স্বজনরা। উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘায়িত হচ্ছে তদন্ত, বলছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ ঠাকুরগাঁয়ে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত। মরদেহ ফেরত পেতে পতাকা বৈঠকের আহ্বান বিজিবির। ফেনীর ফুলগাজী পরশুরামে নামছে পানি, ফুটে উঠছে ক্ষত। ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় সদর সহ 3 উপজেলায় এখনো ঢুকছে পানি। স্বাগত। এখন ঢাকায় পুরো আয়োজনের সঙ্গে আছে আমি উজ্জ্বল হাফিজ। মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টাও। এ নিয়ে এই হত্যা মামলার এজাহারে উল্লেখিত 19 জন আসামির মধ্যে 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে বিচার দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সকাল থেকেই বিক্ষোভ চলছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। মিটফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ীকে ইট, কংক্রিট, পাথর মেরে হত্যার প্রতিবাদে রাজধানী সহ উত্তাল সারা দেশ। সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক সংগঠন নেমেছে রাজপথে। শুক্রবার রাত থেকেই হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল সমাবেশ দেখা যায়, যার ধারাবাহিকতায় পরদিনও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জগন্নাথ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেখা যায় জোরালো প্রতিবাদ। শনিবার সকাল থেকেই রামপুরা, উত্তরা, বসুন্ধরা সহ রাজধানীর বিভিন্ন এলাকায় কর্মসূচি পালন করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনরতরা বলছেন, 5 আগস্ট পরবর্তী সময়ে মানুষের জীবনের নিরাপত্তার দাবিতে রাজপথে নামা দুঃখজনক। বিচারের আওতায় আনার দাবিও জানান তারা। নৃশংস এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবির। জুলাইয়ের বাংলাদেশ শহীদদের চেতনায় চলবে, কোনো চাঁদাবাজির ঠাঁই হবে না বলে হুঁশিয়ারি দেয় তারা। সন্ত্রাস, চাঁদাবাজ, দর্শনবাজ এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক বিচার চাই। জুলাই পরবর্তী বাংলাদেশে শহীদদের স্পিডের আলোকে পরিচালিত হবে। এখানে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, দর্শক, গণরুম এবং গেস্ট রুম তৈরি করে যারা করতে চায় তাদের স্থান এই স্বাধীন বাংলাদেশে হবে না। বিএনপি নব্য ফ্যাসিস্টে পরিণত হয়েছে অভিযোগ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনও হুঁশিয়ারি দেন। এদিকে মিটফোর্ডের নারকীয় হত্যাকাণ্ডের দ্রুত বিচারে সরকার বদ্ধপরিকর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। দ্রুত বিচার ট্রাইব্যুনালে এটি হস্তান্তর করা হবে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টাও বিচার নিশ্চিতের আশ্বাস দিয়েছেন। বড়ই দুঃখজনক একটা ঘটনা। এই ঘটনা একটা সভ্য দেশে ঘটে, এটা কোনো সময় আশা করা যায় না। তো এটার জন্য যারা দায়ী এদের কিন্তু আমরা আইনের আওতায় অলরেডি 5 জন, গত রাত্রেও একজন ধরা হয়েছে, এর আগেও 2 জন হাতিয়ার শহর র্যাব ধরছে, 2 জনরে এই মেট্রোপলিটন পুলিশ ধরছে, আরও একজনরে রাত্রে মেট্রোপলিটন পুলিশ ধরছে এবং ডিবি টিমগুলি বিভিন্ন জায়গায় কর্মরত আছে এবং অন্যান্য যারা আছে সবাই যেন আইনের আওতায় নিয়ে আসা হয়। 19 জন আসামির মধ্যে ইতিমধ্যেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে। র্যাব জানিয়েছে বাকিদের ধরতে জোর তৎপরতা চলছে। এর সঙ্গে জড়িত যে সমস্ত আসামি আছে আমরা তদন্তকারী কর্মকর্তার সাথে যোগাযোগ রেখে এর সাথে সম্পৃক্ত যারা আছে তাদের সকলকেই দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনব। পুলিশ, র্যাবের পাশাপাশি সেনাবাহিনীও আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে। মাঝহার ইমন, এখন ঢাকা। মিটফোর্ড হত্যাকাণ্ডের 60 ঘন্টা পেরিয়ে গেলেও প্রমাণ সাপেক্ষে মূল আসামিদের গ্রেপ্তার হয়নি বলে জানিয়েছেন যুবদল সভাপতি মোনায়েম মুন্না। সকালে নয়াপল্টনের সংবাদ সম্মেলনে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানান তিনি। বলেন, অভিযুক্তদের দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। বুধবারের হত্যাকাণ্ড 2 দিন পরে প্রচারের পেছনে কোনো উদ্দেশ্য আছে কিনা তাও খতিয়ে দেখার আহ্বান জানান যুবদল সভাপতি। আমরা 5 জনকে গতকাল সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছি, যাদের দেখা গেছে আশ্চর্যজনকভাবে তাদেরকে মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী
আঘাতগুলো করেছে তারা অদ্যাবধি গ্রেপ্তারও হয় নাই। ঘটনার 60 ঘন্টার বেশি সময় পেরিয়ে গেলেও খুনিদের খুনের প্রমাণাদি হাতে থাকা সত্ত্বেও অদ্যাবধি কেন মূল আসামিদের গ্রেপ্তার করা গেল না? ব্যবসায়ী হত্যা নিয়ে আলোচনাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী আজহাল লিমন। লিমন, জানাবেন মামলার বাকি আসামিদের গ্রেপ্তার নিয়ে কি বলছে পুলিশ? উজ্জ্বল, এখন পর্যন্ত যেটি আমাদের হাতে তথ্য আছে সেটি হলো যে 19 জন আসামি এজাহারে আছে। এর মধ্যে 1 নম্বর আসামি যিনি, 9 নম্বর আসামি যিনি এবং 15 নম্বর আসামি সেটি এই লালবাগ বিভাগের যে কোতোয়ালি থানা পুলিশ যেখানে মামলাটি হয়েছে তারা তাদেরকে গ্রেপ্তার করেছে। এবং এর মধ্যে যে প্রধান আসামি মাহমুদুল ইসলাম মাহিন, যিনি এখানকার একজন সম্ভবত যুবদল নেতা ছিলেন, তিনিও রয়েছেন। তো এর বাইরে আরো 2 জন আসামি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন আটক করেছে, কিন্তু তাদেরকে আমি সবশেষ যখন এই তদন্ত কর্মকর্তার সঙ্গে কথা বললাম তিনি জানিয়েছেন যে তাদের কাছে এখনো হস্তান্তর করা হয়নি, তবে আজই হস্তান্তর করবে। এবং যেই আসামিকে আজ রাতে ধরা হয়েছে টিটন গাজী, তাকে এবং ওই র্যাবের ওই 2 জনকে, মোট 3 জনকে আজকে আদালতে তোলা হতে পারে। আর জানেন যে আগে যেই 2 জনকে আটক করা হয়েছে তাদের কিন্তু রিমান্ড চলছে, জিজ্ঞাসাবাদ চলছে এবং বাকি যে আসামিরা এখনো গ্রেপ্তার হয়নি তা সেই ব্যাপারে এই নাসিরউদ্দিন ওসি তদন্ত, যিনি এই মামলারও তদন্তকারী কর্মকর্তা, তাকে আমি জানতে চেয়েছিলাম। তিনি বলেছেন যে এর জন্য তারা তৎপর আছে এবং তারা কিন্তু এই গ্রেপ্তার অভিযান সেটি চালিয়ে যাচ্ছে। র্যাবও কিন্তু ওই ধরনের কথা বলেছে, অন্যান্য বাহিনীগুলো কিন্তু একযোগে এভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তো আমরা যেটি দেখলাম যে আইন উপদেষ্টা উনিও কিন্তু একটা কথা বললেন, উনি ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে এই যে হত্যা, এই নৃশংসর যে হত্যার ঘটনা, সেই নৃশংস হত্যার এই বিষয়টিকে, এই মামলাটিকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এখানে বিচার করা হবে, দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হবে এবং এর দ্রুত এর বিচার নিশ্চিত করবে সরকার। এই ব্যাপারে সরকার, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী সবাই আন্তরিক, এটা কিন্তু উনি জানিয়েছেন। আর আমরা তো আছি এখন একদম সেই ঘটনাস্থলে, যেই নৃশংস বা নির্মম হত্যাকাণ্ড যেখানে ঘটেছে, সেই মিটফোর্ড হাসপাতালের সেই 3 নম্বর গেটটিতে। এখান থেকেই কিন্তু ওই ব্যবসায়ী সোহাগকে কয়েকবার মারতে মারতে পাথর, ইট, কংক্রিটের যে বস্তু সেটি দিয়ে উপর্যুপরি আঘাত করতে করতে কিন্তু এই সামনে যে রাস্তায় সেখানে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে কিন্তু আবারও তাকে এক ধরনের বিবস্ত্র করে তাকে কিন্তু একদম হত্যা নিশ্চিত করে উল্লাস করতে দেখা গিয়েছে। সেই জায়গাটি পর্যন্ত আমরা দেখলাম যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এই পর্যন্ত ছাত্র শিবিরের ঢাকা মহানগরী দক্ষিণ শাখা এখানে বিক্ষোভ করলেন এবং এখানে নেতৃবৃন্দ এটাই বলছে, তারা 3টি কথা বলছে। সংক্ষেপে একটু বলতে চাই যে তারা 2 দিনের মধ্যে এটার বিচার শুরুর দাবি করেছে। আরেকটি যে বলছে যে এলাকায় চাঁদাবাজদের বিরুদ্ধে জনতাকে প্রতিরোধ কমিটি গড়ে তুলতে চাইছে। তারা বলছে প্রয়োজনে তারা শিবিরের কাছে তালিকা পাঠাতে পারে এবং এই শিবির এই প্রতিবাদ জানিয়ে যাবে। এই বক্তব্য বিবৃতিগুলো তারা বলছে যে জুলাইয়ের চেতনায় এই বাংলাদেশ পরিচালিত হবে, চাঁদাবাজ বা কোনো সন্ত্রাসের আর এই বাংলাদেশে ঠাঁই হবে না, এরকম তাদের ভাষা ছিল তাদের বক্তব্যে। তো এই ছিল এই মিটফোর্ড হাসপাতালের এই এলাকা থেকে এই ব্যবসায়ী সোহাগ হত্যা মামলার ব্যাপারে আমার কাছে থাকা সবশেষ। মিটফোর্ড রোড থেকে যুক্ত ছিলেন সহকর্মী আজহাল লিমন। এদিকে দেশব্যাপী অরাজকতা, চাঁদাবাজি ও নৃশংস খুনের প্রতিবাদে বসুন্ধরা এলাকায় বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, জানাবেন কি বলছেন শিক্ষার্থীরা? উজ্জ্বল, আপনি যেমনটি বলছিলেন যে গতকাল সোহাগ নামে একজন ভাঙাড়ি ব্যবসায়ীকে নৃশংসভাবে মধ্যযুগীয় বর্বরী কায়দায় হত্যা করে যুবদলের বহিষ্কৃত কর্মীরা। এই ঘটনায় যখন সারা বাংলাদেশ উত্তাল, তারই পরিপ্রেক্ষিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি আয়োজন করে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশের। সেখান থেকে বলা হয় চলমান যে নৈরাজ্য, চাঁদাবাজ এবং সন্ত্রাসের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী কেন এখনো কঠোর হস্তে দমন করতে পারছে না সে ব্যাপারে তারা বিক্ষোভ করছে। আপনারা ইতিমধ্যে জানেন যে এখন পর্যন্ত মোট 5 জনকে আটক করা হয়েছে। এর মধ্যে সর্বশেষ গতকাল টিটন নামে একজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেলের তালেবুর রহমান। আপনারা আরও জানেন যে গতকাল বিকালে একজন ব্যবসায়ীকে
প্রথমে মিটফোর্টের ভেতরে কোপানো হয়, পরে তাকে টেনে হিঁচড়ে রাস্তায় শত শত মানুষের সামনে তাকে নৃশংসভাবে কংক্রিটের পাথর দিয়ে এবং ইট দিয়ে মাথা থেতলে হত্যা করা হয়। এর পরিপ্রেক্ষিতে সারা বাংলাদেশে এখন উত্তাল এর বিচারের জন্য। এরা এখান থেকে দাবি করছে আইন শৃঙ্খলা বাহিনী এখনও যথেষ্ট নীরব, তাদের সক্রিয়তা পাচ্ছে না বলেই আমাদেরকে এমনি জানিয়েছিল। আমরা যদি এখন তাদের সঙ্গে একটু কথা বলতে চাই, আমরা কয়েকজনের সঙ্গে কথা বলবো যে তাদের দাবি দেওয়া কি ছিল আর তারা এখন কি চাচ্ছে। আপনাদের বর্তমান যে দাবি দেওয়া, যে গতকালকে একটা নৃশংস ঘটনা ঘটলো, এই ব্যাপারে আপনাদের বক্তব্যটা একটু বলবেন। আসলে দেখেন, যেই ঘটনাটি ঘটেছে সেটা খুবই বর্বরতা এবং নৃশংসতার পরিচয় দেয়। এটা আসলে আমাদের বাংলাদেশে এই যে 24শে গণঅভ্যুত্থানের পরে এরকম একটা ঘটনা ঘটবে সেটা টোটালি আনএক্সপেক্টেড ছিল। সুতরাং আমি বলবো যে এই যে এরকম একটা ঘটনা যে ঘটলো, এটা সর্বোচ্চ বিচার আমরা চাচ্ছি। আপনারা শুনছিলেন যে এরা আপনার সর্বোচ্চ শাস্তি দাবি করছে। অপরাধকারী যেই হোক, যে দলেরই হোক না কেন, তারা এখান থেকে সর্বোচ্চ শাস্তি দাবি করছে। এই ছিল আমার কাছ থেকে নর্থ সাউথ ইউনিভার্সিটির সর্বশেষ। উজ্জ্বল। ব্যবসায়ী হত্যার প্রতিবাদে বিক্ষোভ করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহরাব সুমন। হয় ছেড়ে দিতে হবে সোহানা মেটাল নামে ভাঙাড়ির দোকান, না হলে প্রতি মাসে 2 লাখ টাকা। ভাঙাড়ি ব্যবসায়ী লালচান ওরফে সোহাগের কাছে এভাবেই চাঁদা দাবি করেছিল যুবদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা। আর তাতে রাজি না হওয়ায় দোকান থেকে টেনে হিচড়ে নিয়ে মিটফোর্ট হাসপাতালের 3য় গেটের সামনে প্রকাশ্যে হত্যা করা হয় সোহাগকে। কাজী ফখরুলের ক্যামেরায় আরও জানাচ্ছেন আরিফ হোসেন। এমন বর্বরতা অন্ধকার যুগের কল্পকাহিনীতে শুনেছে অনেকে, দেখেছে কতজন। বুধবার সন্ধ্যায় মিটফোর্ট হাসপাতালের 3য় গেটের কাছে দাঁড়িয়ে থাকা মানুষ সাক্ষী হয়েছে আধুনিক যুগের নতুন বর্বরতার। এক ব্যক্তি প্রায় বস্ত্রহীন রক্তাক্ত দেহ ফটকের ভেতর থেকে টেনে বের করছে 2 যুবক। কালো প্যান্ট পরা খালি গায়ে এক তরুণ তার গায়ে চড় মারছে। কালো গেঞ্জি পরা আরেকজন এসে ওই ব্যক্তির বুকের ওপর লাফাচ্ছে। কিছুক্ষণ পর আরেকজন এসে একই কাজ করছে। এক পর্যায়ে আরেকজন এসে তার মাথায় লাথি মারছে। ঠিক এ জায়গায় ফেলেই মধ্যযুগীয় কায়দায় লালচাঁদ ওরফে সোহাগকে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যাকাণ্ডের মোটিভ কি, কারা ছিল এবং কেন তাকে হত্যা করা হলো, সে বিষয়টি খুঁজে বের করবে এখন টিভি। চলুন জেনে আসি। মোবাইলে ধারণ করা ছবির এই ব্যক্তি কারা, কেনই বা মারছে লালচান ওরফে সোহাগকে, জানতে স্থানীয়দের সাথে কথা বলতে চাই আমরা। ভয়ে মুখ খুলছে না কেউ, আতঙ্ক সবারই চোখে মুখে। অনেকক্ষণ চেষ্টার পর পাওয়া গেল এক ব্যক্তিকে, তিনি মরদেহ পড়ে থাকতে দেখেছেন। মানে আপনি এখানে ছিলেন, দেখছেন? আমরা মানে খবর পরে আইছি আমরা। কি আয় দেখলেন? কি আয় দেখলাম অনেকগুলো রক্ত জমা হয়ে রয়েছে, মানে এইখানে এই জায়গায় আপনার সব রক্ত। কয়জন ছিল? মাটি থেকে শুনছি আর 30 জন বলে। তবে হত্যার সাথে জড়িতদের নাম পরিচয় পাওয়া গেল না। আরেকটু খুঁজতে চাই আমরা। অনেকক্ষণ চেষ্টার পর এক কিশোর চিহ্নিত করলেন একজনকে, নাম মাহিন। এই ব্যক্তি মোল্লা? না না, উনি না, ওই যে উনি মইন, এই যে হাত বের হইছে। এবার একটু ভাঙাড়ির দোকান ঘুরে দেখতে চাই, ঘটনার আসল রহস্য কি। দোকানের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটছে, হাসপাতালের সামনে ওই পর্যন্ত নিয়ে গেছে আর কি, পরে মারা গেছে। এখানে এসে জানা গেল এই দোকান থেকেই টেনে হিচড়ে ইট মেরে হত্যা করা হয়েছে সোহাগকে। তার একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ খুঁজে পায় এখন টিভি। ফুটেজে সোহানা মেটালে একদল লোক ঢুকতে দেখা যায়, যারা এই দোকান থেকে মিটফোর্ডের 3য় গেটে নিয়ে হত্যা করে সোহাগকে। কি বলছে পরিবার? কি নির্মম ভাবে ওনারা মারছে আমার মামারে, কি নির্মম ভাবে। এবং এই পরে আমার একটা ভিডিও ফুটেজ পাঠাইছে, সেটা আমি আর সহ্য করতে পারছি না। আমার বাবাকে ওরা অনেকদিন ধরে হুমকি দিতেছে যে দোকানটা দিয়ে দিতে আর আমার বাবার টাকা দিয়ে দিতে। আমার বাবা সেটা মানে নাই, যে আমি আমার কষ্টের জিনিস, আমার কষ্টের দোকান, আমার কষ্ট করে এত টাকা পয়সা আমার ছেলে মেয়ের জন্য আমি আপনাদের কেন দিব। সেটার জন্য আমার বাবাকে ওনারা এই কারণটার জন্য মারধর করছে, এরকম নির্মম ভাবে হত্যা করছে। আমার ভাইয়ের বলতেছে তোমার ব্যবসা আমাকে কাছে দিয়া দাও, নয়তো তোমার জীবন দিবা। আমার স্বামী আমি হত্যার বিচার চাই। যে কষ্ট মারছে ভাই, মানুষ
এরকম কষ্ট দিতে পারে। তখন মনে জীবনটা বেড়ে যেতে তখন মনে অনেক কষ্ট করছে, তখন মনে অনেক আমার কথা মনে করছে। জানা গেল হত্যাকারীদের সবাই একটি রাজনৈতিক দলের সাথে সংশ্লিষ্ট। কোন দল? রাজনীতি করে, বিএনপিতেই আছে রাজনীতি। এখন কোনো পদে নাই দেখে তারা কোনো কিছুই করে না, কিন্তু ব্যবসা বাণিজ্য নিয়ে দ্বন্দ্ব। এরা বিএনপি করেছে। এরা বিএনপির মানে সবাই বিএনপির? হ্যাঁ, আগে পোস্টে ছিল কিন্তু এখন নাই, বর্তমানে নাই। এ ঘটনায় ১৯ জনকে আসামি করে মামলা করেছে সোহাগের বোন। অভিযুক্ত ১৯ জন কোন দলের? সোহাগ নাকি এক সময় ছিল যুব দলের সদস্য, এক সময় ৫ তারিখের আগে। তারপরে নাকি সে যুবদল থেকে চলে আসছিল। ভাঙাড়ির ব্যবসাটাই নাকি আগে থেকে হুমকি দিচ্ছে, তুই এখানে ব্যবসা করতে পারবি না, চলে যা। ওদের একটা গোডাউন আছে, ওই গোডাউনে তালা মারছিল। তারপর ৭ তারিখে তার যে দোকান ছিল সেই দোকানে যাই হুমকি দিছে, যেখানে কাউকে ব্যবসা করতে দেবো না, আমরা যারা এই দলের লোকজন আছে, সমাজে কোনো দলের লোকজন বিবৃতি দিচ্ছে থাকলে আমরা করব। ও যখন ওই যে গোডাউন ভাঙতে গেছে তারপর থেকে হয়ে গেছে। প্রকাশ্যে এমন হত্যাকাণ্ড দেখে শিউরে উঠেছে সাধারণ মানুষ। প্রশ্ন উঠেছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। বেসিক্যালি এটা ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের, এটা প্রাথমিকভাবে জানা গেছে। তাও এটা তদন্তাধীন আছে। এটা আসলে বাকি আসামি যারা আছে তাদেরকেও অ্যারেস্ট করলে প্রকৃত রহস্যটা বোঝা যাবে। এই ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। খুলনার দৌলতপুর সাবেক যুবদল নেতা হত্যার একদিন পার হলেও এখনও কোনো মামলা করেনি পরিবারের সদস্যরা। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তবে নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় আতঙ্ক বিরাজ করছে। গতকাল দুপুরে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় নিজ বাড়ির সামনে সাবেক যুবদল নেতা মাহবুব মোল্লাকে গুলি করে ও রক কেটে মোটরসাইকেলে করে পালিয়ে যায় ৩ দুর্বৃত্ত। পরে স্থানীয়রা মাহবুবকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কুয়েটে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্রদের সংঘর্ষের ঘটনার পর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহবুবকে বহিষ্কার করা হয়েছিল। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক পদ থেকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয়েছে সংস্থাটির সহকারী মহাপরিচালক ডক্টর ক্যাথরিনা বোহমকে। বাংলাদেশে পুতুলের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকের করা 2টি মামলার 4 মাস পর তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। হেলথ পলিসি ওয়াচের প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। গণ অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর একে একে দুর্নীতি ও অনিয়মের নানা অভিযোগে অভিযুক্ত হয় তার পরিবারের সদস্য ও দলের প্রভাবশালীরা। এরই ধারাবাহিকতায় চলতি বছরের মার্চে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে 2টি মামলা দায়ের করে দুদক। এর প্রেক্ষিতে দেশের ভাবমূর্তি রক্ষায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদ থেকে পুতুলকে অপসারণে সরকারের 2 মন্ত্রণালয়ে চিঠি দেয় দুদক। যদিও এর আগেই পুতুলকে অপসারণে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিয়েছিল সরকার। দুদকের মামলার 4 মাসের মাথায় এসে পুতুলকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। শুক্রবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন সংস্থাটির মহাপরিচালক টেড্রোস আধানম গ্রেভিয়েসুস। তার অনুপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক পদে ভারপ্রাপ্ত হিসেবে 15 জুলাই থেকে দায়িত্ব পালন করবেন সংস্থাটির সহকারী মহাপরিচালক ডাক্তার ক্যাথারিনা বোহমে। এক প্রতিবেদনে এমন তথ্য তুলে ধরেছে হেলথ পলিসি ওয়াচ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে 2024 সালের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর থেকেই পুতুলের মনোনয়ন প্রক্রিয়া নিয়ে বিতর্ক ছিল। অভিযোগ রয়েছে তৎকালীন প্রধানমন্ত্রী ও তার মা শেখ হাসিনা প্রভাব খাটিয়ে তাকে ওই পদে বসিয়েছিলেন। দুদকের মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে পুতুল তার শিক্ষাগত যোগ্যতা নিয়ে ভুল তথ্য দিয়েছিলেন। এছাড়াও সূচনা ফাউন্ডেশনের জন্য বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $2.8 মিলিয়ন সংগ্রহে ক্ষমতা এবং প্রভাবের অপব্যবহার করেছিলেন বলেও অভিযোগ দায়ের করা হয় পুতুলের বিরুদ্ধে। এসব অভিযোগের ভিত্তিতে এপ্রিল মাসে শেখ হাসিনার মেয়ে পুতুলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আদেশ দেন আদালত। এরপর থেকে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে সফর করতে পারছিলেন না পুতুল। এর মধ্য দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক প্রধান হিসেবে কাজ চালিয়ে যেতে প্রতিবন্ধকতা শুরু হয়। এর প্রেক্ষিতেই অবশেষে তাকে অনির্দিষ্টকালের জন্য বাধ্যতামূলক ছুটি দেয়া হলো। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। এখন ঢাকায় নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পর।
ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন ঢাকা। জুলাই শহীদদের হত্যাকাণ্ডের তথ্য প্রমাণাদি দিয়ে তদন্ত সংস্থাকে সর্বোচ্চ সহযোগিতা করছে পরিবার, অথচ সন্দেহভাজন হত্যাকারীকে পালিয়ে যেতে সহায়তা সহ বিচারের ধীরগতি হতাশ করছে শহীদদের স্বজনদের। দেশ গড়তে শহীদ পরিবারের চাওয়াকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর বিশেষ প্রতিবেদনে দেখুন বিস্তারিত। মৃত্যুর খানিক আগেই আহতদের ধরে ধরে সেবা দেবার জন্য পেরেশান ছিল শহীদ মীর মুগ্ধ। এরপরই তৃষ্ণার্তদের পানি বিতরণ করতে করতে রক্তে ভেসে গিয়েছিল তার নিথর দেহ। তারপর থেকে মুগ্ধের নাম মানুষের মুখে মুখে, কখনো রাস্তার দেয়ালে, কখনো গণমাধ্যমের শত শত শিরোনামে। মুগ্ধের শাহাদাতে পরিবার গর্বিত হলেও তাদের ব্যথা অন্যখানে। দীর্ঘ একটা বছর ধরে মুগ্ধের হত্যাকারীকে শনাক্তে মোবাইল ও সিসিটিভির অসংখ্য ফুটেজ সংগ্রহ করেছে পরিবার। তদন্ত সংস্থার সুবিধার্থে পৌঁছে দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কাছেও। সন্দেহভাজন হত্যাকারীর নাম পরিচয় জানানোর পরও তাকে পালিয়ে যাবার সুযোগ করে দেয়া হয়েছে বলে অভিযোগ মুগ্ধের বড় ভাইয়ের। বের করে দেওয়া হয়েছে যে এখানে অফিসার ইনচার্জ কে ছিল, তাকে আইডেন্টিফাই করে সে কোথায় পোস্টেড সেখানে গিয়ে চেক করে বের করার পরেও তাকে নিয়ে আসার নাম করে তাকে পালিয়ে যেতে দেওয়া হয়। যে হাজারো প্রাণের বিনিময়ে দেশের লক্ষ কোটি টাকা পাচার হবার পথ বন্ধ হলো, সেই শহীদ ও আহতদের জন্য প্রথম বরাদ্দ শুরু হয়েছে মাত্র 100 কোটি টাকা দিয়ে, যা 5000 কোটি টাকা দিয়ে শুরু হলেও কম হতো বলে মনে করেন মুগ্ধের যমজ ভাই মীর স্নিগ্ধ। 5000-10,000 কোটি টাকা দিয়েও শুরু করা যেত, তাহলে এটা সব থেকে বেশি ভালো হতো। এখনও সম্ভব, যারা আমাদের শহীদ পরিবাররা আছে, আহত পরিবাররা আছে, তাদের যেই চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণ করা। এদিকে চানখারপুল হত্যাকাণ্ডের অভিযোগপত্র বলছে 5 আগস্ট কনস্টেবল ইমনের গুলিতে প্রাণ ঝরে 16 বছরের আনাসের। সেই ঘটনার পর মানুষের দ্বারে দ্বারে দিনের পর দিন ভিডিও ফুটেজ ভিক্ষা চেয়েছেন বলে জানিয়েছেন আনাসের মা। মানুষ ভিক্ষা করে না যে আমাকে দেন, আমি এরকম বলছি যে আমার ছেলে নিচে পড়েছিল, আপনারা কি কেউ একটা ছবি তুলছেন, কেউ একটা ভিডিও করছে, এরকম করে করে মনে করেন আমি ভিডিওগুলো কালেক্ট করছি, আল্লাহ মিলাই দিচ্ছে সবাই। আন্দোলনে যাওয়ার উদ্দেশ্য ছিল দেশটা যেন ভালো থাকে, স্বৈরাচার মুক্ত একটা ন্যায়পরায়ণ ইনসাফ ভিত্তিক রাষ্ট্র হোক। তো আমি সর্বোপরি ওই দেশটাকেই চাই। যে কজন শহীদের হত্যার বিচার ইতোমধ্যে শুরু হয়েছে তাদের মধ্যে আনাসের নাম থাকলেও মায়ের যন্ত্রণা অন্যখানে। চিঠিতে নতুন করে বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নের কথা লিখে গিয়েছিল আনাস, সেখান থেকে যোজন যোজন দূরে দেশের রাজনীতিবিদরা। তবে কি বৃথা গেল আনাসের আত্মত্যাগ? প্রবীণ রাজনীতিবিদ যারা আছেন তারা এই যে তাদের চাওয়াটাকে, শহীদদের চাওয়াটা তারা কিন্তু প্রতিফলন তাদের কর্মকাণ্ডে, কথাবার্তায়, তাদের আচার আচরণে আমরা কিছুই দেখতে পাইতেছি না। শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা, শুধু ক্ষমতা। শহীদ ও আহতদের নিয়ে অন্তর্বর্তী সরকারের অস্পষ্ট পরিকল্পনায় অস্বস্তির শেষ নেই। শহীদ পরিবারের চাওয়ার আলোকেই নতুন বাংলাদেশ নির্মাণে হাত দেওয়া উচিত বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ডক্টর মির্জা গালিব। যারা শহীদ হলো, যারা আহত হয়েছে, তারা তো এই গণ অভ্যুত্থানের সবচেয়ে বড় স্টেক হোল্ডার। সরকার একটা খুব ভালো উদ্যোগ গ্রহণ করতে পারে। তারা তো ঐক্যমত্য কমিশন করতেছে, তারা প্রত্যেক রাজনৈতিক দলকে ইনভাইট করে শহীদদের কথা শোনাইতে পারে, তাদের ফ্যামিলির কথা শোনাইতে পারে, তাদের গল্প কী, তাদের চাওয়া কী ছিল, তাদের এক্সপেকটেশন কী ছিল। শহীদ আনাসের নামে নামকরণ করা এই সড়কে প্রতিদিন হাঁটছেন শহীদ আনাসের ছোট ভাই এবং তার নানা। এই সড়কের পাশের দেয়ালে লেখা হয়েছে তার সেই বিখ্যাত চিঠিটি, পাঠ্যপুস্তকের নামও উঠেছে। কিন্তু তাদের আফসোসের জায়গা হচ্ছে কেন এক বছরেও মাত্র 17 জন শহীদের হত্যার বিচার কার্য কেবল শুরু হয়েছে। যতক্ষণ পর্যন্ত সকল শহীদের হত্যার বিচার কাজ শুরু না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশ সঠিক পথে হাঁটতে পারবে না, এমনটাই বিশ্বাস করে শহীদ আনাসের পরিবার। মুজাহিদ শুভ, এখন ঢাকা।
নতুন করে বর্ষণ ও ওজনের ঢলের চাপ না থাকায় ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতির দিকে। এরই মধ্যে নামতে শুরু করেছে বানের পানি। ঘরে ফিরতে শুরু করেছেন বানভাসী মানুষ। পানি নামার সঙ্গে সঙ্গে বন্যা কবলিত এলাকায় ফুটে উঠছে ক্ষয়ক্ষতির চিত্র। তবে বাঁধের ভাঙা অংশ পানি ঢুকে সদরসহ ৩ উপজেলার বেশ কিছু এলাকায় দেখা দিয়েছে প্লাবন। সুলাইমান ডালিমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বানের পানির তোরে টিকতে না পেরে ফেনীর ফুলগাজীর শ্রীপুর গ্রামের 2 গৃহিণী গড়দৌড় ফেলে আশ্রয় নেন নিরাপদে। 3 দিন পর আশ্রয়কেন্দ্র থেকে ফিরেছেন বাড়িতে, কিন্তু বাড়ি এসে দেখতে পান তিলে তিলে সাজানো সংসার তছনছ হয়েছে। কোন রকম ঘরটা টিকে থাকলেও টেকানো যায়নি ঘর গৃহস্থালির অন্য সামগ্রী। আমাদের সব নিয়ে গেছে, আমাদের 7-8টা বাসা কেউ নাই। ফেনীর ফুলগাজী ও পরশুরামের বন্যা পরিস্থিতি উন্নতি হচ্ছে, নামতে শুরু করেছে বেশিরভাগ স্থানের পানি। তবে এখনো পানিবন্ধী শতাধিক গ্রামের লক্ষাধিক মানুষ। স্থানীয়রা বলছেন বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি। সব শেষ, ঘরেও থাকুন যায় না পানিলে। এটা নদীর তলাটা কিন্তু একবারে ওইদিকে কিন্তু একবারে কম। যদি ঠিক মতো ড্রেসিং করা হতো তাহলে এত পানি উঠতো না। 20 দিন কিনছিলাম 800 ব্যাগ জ্বালা বইয়ামু, হ্যাঁ নষ্ট হয়ে গেছে। এদিকে মুহুরী কহুয়া সিলোনিয়া নদীর পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হলেও বন্যা নিয়ন্ত্রণ বাঁধের 22টি স্থানে ধসে গেছে। এতে পানি প্রবেশ অব্যাহত থাকায় ফেনী সদর, ছাগলনাইয়া ও দাগনভূঞা উপজেলার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তার। আমাদের ওয়াটার লেভেল 9 নিচে নেমে গেছে, নদীতে তেমন পানি নাই। তবে যে ভাঙ্গাগুলো ভাঙছে এরিয়া আমরা সার্ভে করতেছি, আমরা কিছুদিনের ভিতরেই কাজ করবো আর কি বন্ধ করার জন্য। পানি নামলে লোকাল পানি নেমে গেলে হয়তো 1 সপ্তাহের ভিতরে আমরা বন্ধ করার চেষ্টা করবো। বছর না ঘুরতেই ভারী বর্ষণ আর উজানের ঢলে সৃষ্ট বন্যায় নষ্ট হয়েছে আউশের বীজতলা, ব্যাপক ক্ষতির মুখে সবজি ক্ষেত ও পোল্ট্রি খাত। এছাড়া বানের পানিতে ভেসে গেছে প্রায় 1700 হেক্টর জমির ফসল। প্লাবিত হয়েছে প্রায় 1000 পুকুরের প্রায় 5 কোটি টাকার মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক সহ নানা অবকাঠামো। প্রতি বছর বন্যার ধ্বংসলীলা থেকে বাঁচতে টেকসই বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। সুলাইমান ডালিম, এখন ফেনী। এদিকে সরকার ফেনীর মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পাশে 7,340 কোটি টাকার বাঁধ পুনর্নির্মাণ প্রকল্পটি সেনাবাহিনীকে দিয়ে বাস্তবায়ন করার কথা ভাবছে বলে জানিয়েছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা উপদেষ্টা ফারুকী আজম। সকালে ফেনীর পুরাতন মুন্সিরহাটে একটি আশ্রয়কেন্দ্র পরিদর্শনে এসে উপদেষ্টা একথা জানান। বলেন, ফেনীর উত্তরের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কাজ করছে সরকার। এটা ছোটখাটো প্রজেক্ট না, এটা অনেক বড় প্রজেক্ট। সুতরাং এটার জন্য আমাদের কারিগরি দক্ষতা থেকে শুরু করে আমাদের আয়োজন, উদ্যোগ সবকিছুই এর নাম্বার 1 হয়ে যাবে। ওই প্রকল্প যাতে যথাযথভাবে যথাযথ কর্তৃপক্ষ যথাযথ টেকনিক্যাল সাপোর্ট নিয়ে এটা করা যায়, সেই উদ্যোগ আয়োজন সম্পন্ন করা হবে। ঠাকুরগাঁও ও সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত হয়েছেন। গেল রাতে এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে বিজিবি। এরই মধ্যে ঠাকুরগাঁয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে আসকর আলী নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়। স্থানীয়রা জানান, সীমান্তের 353 নম্বর এলাকা দিয়ে ভারতে প্রবেশ করে আসকর। এ সময় ভারতের কিষানগঞ্জ ব্যাটালিয়নের সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহটি ফেরত আনার জন্য পতাকা বৈঠকের আহ্বান করেছে বিজিবি। অন্যদিকে একই রাতে সুনামগঞ্জের দোয়ারা বাজারের বাগানবাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। স্থানীয়রা জানান, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গিয়ে বিএসএফের গুলিতে আহত হয় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারা বাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আরেকটি বিরতির পর ফিরছি, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। মিটফোর্ডের ঘটনায় কিছু রাজনৈতিক দল পরিকল্পিতভাবে বিএনপির নামে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠায় সমাজে কোনো দুষ্কৃতিকারী ও সন্ত্রাসী থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। মিটফোর্ডের ঘটনায় প্রকৃত জড়িতদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবিও জানান রিজভী। সুশাসন প্রতিষ্ঠিত করতে হলে
সমাজে কোনো দুষ্কৃতিকারী এবং দলের মধ্যে যদি কোনো সন্ত্রাসী থাকে তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। জিয়াউর রহমান এইভাবে বিএনপিকে গড়ে তুলেছে। অপরাধ করেছে তার বিচার হবে, তাকে গ্রেফতার করেছে, এটাই তো আইনের শাসন। সারা দেশে যারাই কোনো ধরনের ঘটনা ঘটেছে সেখানে তো এই পদক্ষেপ নেওয়া হয়েছে এবং হচ্ছে, প্রতিদিন হচ্ছে। কিন্তু ওই দুই একটি রাজনৈতিক দল আপনারা মিছিল করে, আপনারা বিএনপির উপর চাপানোর চেষ্টা করেন। ব্যবসায়ী সোহাগকে হত্যার ঘটনায় তার গ্রামের বাড়ি বরগুনায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়িতে চলছে মাতম। সকলেই চাইছেন হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি। পরিবারের সদস্যদের দেখতে এসে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ। জিয়াদ মাহমুদের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। বাবার কবরের সামনে নির্বাক দাঁড়িয়ে চতুর্থ শ্রেণীতে পড়ুয়া সোহান ও তার একমাত্র বোন ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী সোহানা। আর কখনোই ফিরে আসবেন না তাদের বাবা। ছোট্ট দুটি মনের এমন অনুভূতিতে চোখের কোণে বিষাদের মেঘ। সোহাগের মৃত্যুতে শোকের ছায়া নেমেছে বরগুনার ঢলুয়া ইউনিয়নের বান্দরগাছিয়া গ্রামে। বাবাকে কোথায়? আমার বাবাকে যারা মেরেছে আমি তাদের বিচার চাই, তাদের ফাঁসি চাই। ওদের এমন কঠিনতম শাস্তি হোক যাতে পরের বার কেউ এটা করতে গেলে 100 বার ভাবে। আল্লাহ আমরা যারা বিধবা করছে, আমার সন্তানে যারা বাবা হারা করছে, আল্লাহ তাদের বিচার করে আপনারা এরকম সঠিক বিচার করবেন, জানি দ্বিতীয়বার এই কাজ করার সাহস না পায়। একটু ভাঙ্গারি ব্যবসা করে আর না, আর তারপর কইছে যে আমাদেরকে অর্ধা শেয়ার লওয়া লাগবে। ও বলছে যে আমি এত বছর বইয়া এই কষ্ট করে এই ব্যবসাটা দাঁড়া করছি, এটা তোমাদের আমি ভাগলমু না। রাজধানীর মিটফোর্ট হাসপাতালের সামনে নৃশংসভাবে হত্যা করা হয় ভাঙারি পণ্যের ব্যবসায়ী লালচাঁদ ওরফে সোহাগকে। হত্যার আগে ডেকে নিয়ে তাকে পিটিয়ে এবং ইট পাথরের টুকরো দিয়ে আঘাত করে মাথা ও শরীরের বিভিন্ন অংশ থেতলে দেয়া হয়। হত্যার ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানায় বৃহস্পতিবার মামলা করেন নিহতের বড় বোন মঞ্জুয়ারা বেগম। প্রশাসন মামলাই সাজাইতে পারে না, সবকিছু তাদের কাছে প্রমাণ আছে। তারা খালি কয় কি ইট দিয়া ওই যে ছুরি দিয়ে এরকমই করছে, কইবে যে বড় পাথর দিয়ে ছেঁচছে নাক মুখ, এই সব ভাঙ্গে ফেলাইছে। এগুলা কিছুই তারা উল্লেখ করে না। পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বুকের উপরে উঠে পাড়া দেওয়া হয়েছে, এরকম পাড়াইছে যে আছে দেখ দেখ নাই 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 করে লাশটার উপরে অনেক অত্যাচার করছে। নিহত সোহাগের বাড়িতে যান জেলা বিএনপির নেতৃবৃন্দ। আইনি সহায়তা সহ সব ধরনের সহযোগিতায় পাশে থাকবে বিএনপি, এমনটাই জানান নেতারা। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন নিহতের স্বজন ও পরিবার। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। দেশের বাইরের খবর। ভারতের উত্তর দিল্লিতে আজাদ মার্কেটের কাছে একটি চারতলা ভবন ধসে পড়েছে। এখনও ভবনের নিচে বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে নিশ্চিত করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এছাড়া দমকল কর্মীদের তৎপরতায় উদ্ধার করা হয়েছে 14 মাসের নবজাতক সহ অন্তত 8 জনকে। স্থানীয় সময় সকাল 7টায় ভবন ধসের খবর পায় স্থানীয় পুলিশ। দিল্লি দমকল বিভাগ জানায় ধসে পড়া ভবনটির অবস্থান সিলামপুরের লাদাখ রোড নিকটবর্তী জনতা কলোনির 5 নম্বর গলিতে। ভারতীয় কয়েকটি গণমাধ্যম বলছে ওই ভবনটিতে একই পরিবারের 10 সদস্যের বসবাস। 8 জনকে জীবিত উদ্ধার করা হলেও এখনও সেখানে আটকা পড়ে আছেন এক অতিথিসহ ওই পরিবারের অন্তত 3 সদস্য। যদিও এ নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি দমকল বিভাগের উদ্ধারকর্মীরা। পাশাপাশি এখনও জানা যায়নি ভবন ধসের প্রকৃত কারণ। পরপর দুটি ইঞ্জিনে জ্বালানি সরবরাহ বন্ধ হয়ে যাওয়া আহমেদাবাদে এয়ার ইন্ডিয়ার ড্রিম লাইনার বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে বলে দাবি করেছে ভারতীয় বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো। ককপিটের ভয়েস রেকর্ডিং উদ্ধারের পর নিশ্চিত হওয়া গেছে ফুয়েল সুইচ রহস্যজনকভাবে বন্ধ হয়ে যাওয়ায় উড্ডয়নের মাত্র 32 সেকেন্ডের মধ্যে এই বিমানটি বিধ্বস্ত হয়। যদিও কেন ফুয়েল সুইচ সচল অবস্থা থেকে কাট অফ মোডে চলে গেল তা ব্যাখ্যা করতে পারেনি তদন্তকারী কর্মকর্তারা। বাকিটা জানাচ্ছেন সতীর্থ কর্মকার। 12 জুন 2025 চলতি বছরের সবচেয়ে মর্মান্তিক বিমান দুর্ঘটনার সাক্ষী হন ভারতীয়রা। আহমেদাবাদ বিমানবন্দর থেকে টেক অফের মাত্র 32 সেকেন্ডের মধ্যে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার বিমান। মাত্র একজন যাত্রী প্রাণে বাঁচলেও 240 আরোহীসহ মৃত্যু হয় অন্তত 270 জনের।
হৃদয় বিদারক এই দুর্ঘটনার 1 মাস পর প্রাথমিক তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে ভারতের এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো, যেখানে বলা হচ্ছে যে ফুয়েল সুইচ ইঞ্জিনে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণ করে, বিমানটি উড্ডয়নের পর যান্ত্রিক কোনো কারণে তা অচল অবস্থা থেকে কাট অফ পজিশনে চলে যায়। প্রতিবেদনে বলা হচ্ছে এ কারণে বিমানটি উড্ডয়নের সর্বোচ্চ 30 থেকে 32 সেকেন্ডের মধ্যে দুটি ইঞ্জিন পরপর অচল হয়ে পড়ে। ককপিটের ভয়েস রেকর্ডিং থেকে এই সিদ্ধান্তে পৌঁছেছেন তদন্তকারী কর্মকর্তারা। রেকর্ডেড অডিওতে শোনা যায় পাইলট তার সহকারীকে প্রশ্ন করছেন কেন ফুয়েল সুইচ কাট অফ বা বন্ধ করা হলো। এখন প্রশ্ন উঠছে কি কারণে জ্বালানি সরবরাহ নিয়ন্ত্রণকারী এই সুইচ সচল অবস্থা থেকে অচল অবস্থায় চলে গেল। যান্ত্রিক এই গোলযোগের সঙ্গে এয়ার ইন্ডিয়া বা বোয়িংয়ের সম্পৃক্ততাই বা কতখানি। এ বিষয়ে প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বলা হচ্ছে দুটি ইঞ্জিনে পরপর জ্বালানি সরবরাহ বন্ধ হলে সহকারী পাইলট চেষ্টা করেও তা সচল করতে পারেননি, যদিও আধ মিনিটের বেশি সময় পাননি তিনি। ইঞ্জিন ও এয়ারক্রাফট ফ্লাইট রেকর্ডারের তথ্য পর্যালোচনার পর আরও জানা গেছে দুর্ঘটনার সময় বিমানের জরুরি ব্যবস্থা বা র্যাম এয়ার টারবাইন সক্রিয় ছিল। ড্রিমলাইনারের ম্যানুয়াল অনুযায়ী উভয় ইঞ্জিন বিকল হয়ে গেলে বিমানের জরুরি অবস্থা স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যাওয়ার কথা। এমনকি এ সময় বিমানের ফ্ল্যাপ প্রত্যাশা অনুযায়ী 5 ডিগ্রি অবস্থানেও ছিল, নিম্নমুখী ছিল ল্যান্ডিং গিয়ারও। তাই ধরে নেওয়া যায় এই ফুয়েল সুইচটি অচল অবস্থায় সরে যাওয়া বিমান দুর্ঘটনার দৃশ্যমান কারণ। প্রাথমিক তদন্ত প্রতিবেদনে আরও নিশ্চিত করা হয়েছে দুর্ঘটনাটি পরিকল্পিত ছিল কিংবা দুর্ঘটনার সময় প্রমাণ লোপাটের চেষ্টা করা হয়েছে এমন কোনো আলামত পায়নি এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন ব্যুরো। এছাড়াও মেলেনি পাখির সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনার প্রমাণও। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। এখন ঢাকায় নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পর। আবারও স্বাগত, দেখছেন এখন ঢাকা। মিটফোর্ডের ঘটনায় রাজধানীর উত্তরায় বিক্ষোভ করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বিস্তারিত জানাতে যুক্ত আছেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। গালিব, জানাবেন শিক্ষার্থীরা কি কি দাবি জানাচ্ছেন? উজ্জ্বল, আপনি জানেন যে আজকে এই মিটফোর্ডের ঘটনায় সারা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ হচ্ছে, বিক্ষোভ মিছিল হচ্ছে। কিছুক্ষণ আগে বিএনএস এর সামনে থেকে এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এবং এলাকাবাসীও এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেছে এবং মাত্রই এটি বিএনএস থেকে শুরু হয়ে আব্দুল্লাহপুর যে মোড়টি রয়েছে সেটি ঘুরে আবারও তারা বিএনএস এর সামনে এসে অবস্থান করছে। যে দাবিটি তারা করছেন যে সোহাগ হত্যাকাণ্ডের বিচার তারা চান এবং বিশেষ করে যেহেতু এই হত্যাকাণ্ডের পেছনে একটি দলের সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে তারা স্লোগান দিচ্ছে এবং তারা বিশেষ করে যেটি বলছে যে এটি চাঁদাবাজির ঘটনায় জুলাই আন্দোলনের পর যেই বিষয়টি সব থেকে বেশি এই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সব জায়গায় সরব, সেটি হচ্ছে এরপরে যে চাঁদাবাজি শুরু হয়েছে দেশব্যাপী। এই চাঁদাবাজির কারণে এরকম নৃশংস হত্যাকাণ্ড সেটা তারা কোনোভাবেই মেনে নিতে চায় না এবং পরিবর্তিত এই বাংলাদেশে এটি কোনোভাবেই সম্ভব হতে পারে না। তো যারা এর সাথে জড়িত তাদের তো আইনের আওতায় আনতেই হবে, তাদের বিচার নিশ্চিত করতে হবে এবং একই সাথে যেই অঙ্গ সংগঠনটির নেতাকর্মী এদের সাথে জড়িত, এদের যে সিনিয়র যে নেতারা রয়েছেন তারা যেন এর দায় গ্রহণ করেন এবং সেটার যেন পূর্ণাঙ্গ তদন্ত সেই দলের থেকে যেন হয়। এবং শুধু তাই নয়, বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে সেই অন্তর্বর্তী সরকারকেও তারা আঙ্গুল তুলতে চান তাদের দিকে যে কেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি এই দিকে যাচ্ছে কিংবা তাদেরকে কেনই বা ছাড় দেওয়া হচ্ছে যে তারা এই ধরনের অধ্যত্বপূর্ণ নৃশংস ঘটনা ঘটাতে বিন্দু পরিমাণে দ্বিধা করছে না। উজ্জ্বল, সারা ঢাকা শহরের মতো উত্তরাতেও এদিকেও দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি রয়েছে, সেগুলোর সর্বশেষ তথ্য অবশ্যই আপনাকে জানাবো। তো এই ছিল এখনকার মতো আমার কাছে বিএনএস সেন্টারের সামনে থেকে সর্বশেষ। মিটফোর্ডে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে উত্তরায় চলছে শিক্ষার্থীদের বিক্ষোভ, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী গালিব ইবনে রিয়াজ। খেলার খবর, একজনের বেড়ে ওঠা বেলজিয়ামে, আরেকজনের মালয়েশিয়ায়। এর মধ্যে একজন খেলেছেন স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের বয়সভিত্তিক দলে, আর বাংলাদেশি বংশোদ্ভূত এই দুই ফুটবলারই অংশ নিয়েছেন সম্প্রতি শেষ হওয়া ট্রায়ালে। স্বপ্ন দেখছেন সেপ্টেম্বরে হতে যাওয়া এশিয়ান কাপ ফুটসালে লাল সবুজের জার্সি গায়ে জড়ানোর। তাদের গল্প জানাচ্ছেন সহকর্মী অসিউল হক পান্থ। যেখানে শেষ হয় অপেক্ষা সেখানেই শুরু হয় নতুন সম্ভাবনার গল্প। 30 জুন শেষ হওয়া
প্রবাসী ফুটবলারদের ট্রায়ালের চূড়ান্ত ফল এখনো অজানা, কিন্তু সেই অনিশ্চয়তার ভিড়েই আলো হয়ে এসেছে ফুটসাল। সেপ্টেম্বরে ফুটসাল এশিয়ান কাপ বাছাই সামনে রেখে প্রবাসী ফুটবলারদের দিকে চোখ রাখছে বাফুফে, আর তাদের চোখে নিজেকে প্রমাণ করেই জাতীয় দলের স্বপ্ন দেখছেন তামজিদ মুসারা। সময় দেখবা ইনশাল্লাহ সেপ্টেম্বর আমরা খেলা হইব মালয়েশিয়ার মাঝে, তো আপনারা দেখবা খুশি হইবা ফুটসাল দেখা, মানে সুন্দর খেলা আমরা ট্রাই করবো, সুন্দর খেলা দিব, আর আমি ট্রাই করবো ইনশাল্লাহ টিমের মাঝে থাকবার দেয়, আর আমার বেস্ট খেলবো, আপনার আমার মন দিয়া খেলবো, হার্ট দিয়া খেলবো। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের অনূর্ধ্ব-19 দল থেকে উঠে আসা তামজিদ মনে করেন ফুটসালে বাংলাদেশের অপার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়া আর বেলজিয়ামে বেড়ে ওঠা হলেও লাল সবুজের ডাকে সাড়া দিতে মরিয়া তারা। ফুটবল থেকে ফুটসালটা একটু ডিফিকাল্ট, বিকজ উই হ্যাভ টু প্লে টাচেস উইথ দ্য টাচেস, 1-2 1-2 1-2, উই হ্যাভ টু মুভমেন্ট আওয়ার বডি টু মাচ, অ্যান্ড স্কিলসের অনেক কাজ করে ওইখানে। সো দেখি, এখনো জানি না কি বলে তারা, but we gonna wait for them, like what they are expecting for us. তবে যে স্বপ্ন শুরু হয়েছিল সেই ট্রায়াল দিয়ে তার পরিণতি এখনো অজানা। 3 দিনের স্বল্প সময়েও ফুটবলাররা দিয়েছেন সর্বোচ্চটা। এখন জানতে চান তাদের প্রচেষ্টা কতটা গুরুত্ব পাচ্ছে ডাটাবেজের বাইরেও। ফার্স্ট ডে ট্রায়ালে অনেক ভালো করছি আমরা, 3 দিনে অনেক গ্রেট ছিল আমাদের জন্য। উই ওয়ান্ট সামথিং রেজাল্ট দ্যাট আশা যেটা ছিল বা থাকবে, যদি না হয় এবার আবার ব্যাক করবো ইনশাল্লাহ নেক্সট ইয়ার অর আফটার নেক্সট ইয়ার। ট্রায়ালের কোচ ও স্টাফদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তামজিদ মুসারা তাকিয়ে আছেন সামনের দিকে, কারণ ফুটবলের পথ বন্ধ হলেও ফুটসালেই খুলে যেতে পারে লাল সবুজের জার্সির স্বপ্নের দরজা। ওয়াসিউল হক পান্থ, এখন, ঢাকা। এখন ঢাকা শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। ব্যবসায়ী সোহাগ হত্যার বিচার দাবিতে রাজধানীতে বিক্ষোভ, দ্রুত বিচারের আশ্বাস সরকারের, গ্রেপ্তার 5, অপপ্রচারের অভিযোগ বিএনপির। সাইমা ওয়াজেদ পুতুলকে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠালো বিশ্ব স্বাস্থ্য সংস্থা, দুর্নীতি মামলা চলমান থাকায় এমন পদক্ষেপ। জুলাই হত্যাকাণ্ডের বিচারের ধীরগতিতে হতাশ শহীদ স্বজনরা, উদ্দেশ্য প্রণোদিত মামলায় দীর্ঘায়িত হচ্ছে তদন্ত, বলছেন সংশ্লিষ্টরা। সুনামগঞ্জ ও ঠাকুরগাঁয়ে বিএসএফের গুলিতে 2 বাংলাদেশি নিহত, মরদেহ ফেরত পেতে পতাকা বৈঠকের আহ্বান বিজিবির। ফেনীর ফুলগাজী পরশুরামে নামছে পানি, ফুটে উঠছে ক্ষত, ভাঙা বাঁধ মেরামত না হওয়ায় সদরসহ 3 উপজেলায় এখনও ঢুকছে পানি। আর এই ছিল এখন ঢাকার আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখুন এখন.tv, ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/echontv।